হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বায়ো এলিভেট ইউটিউব চ্যানেল। আশা করি সকলেই ভালো আছো। তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমরা ঠিক কোন টপিকটা আলোচনা করব এবং সেই টপিকটা কোন এক্সাম রিলেটেড। আজকে জেনারেলি আমরা যেটার প্রিপারেশন নিচ্ছি বা যে এক্সামের প্রিপারেশন নিচ্ছি সেটা হচ্ছে আমাদের জেন পাস এক্সামিনেশন। আমরা বেসিক্যালি 2025-এর যে জেন পাস সেই জেন পাসের জন্য কিন্তু আমরা প্রিপারেশন নিচ্ছি, ঠিক আছে? তাহলে 2025-এর যে জেন পাস সেই জেন পাসের জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি। তো এই জেন পাসে জেনারেলি যে এক্সামটা হয় সেটা হচ্ছে 11 অ্যান্ড 12 এর উপরে বেস করে হয়। 11 অ্যান্ড 12 এর উপরে বেস করে হয়। 11 অ্যান্ড 12 এর উপরে। আর আমরা এই বায়ো এলিভেট চ্যানেলে আমরা শুধুমাত্র বায়োলজি বায়োলজিটা পড়াবো। এই বায়ো এলিভেট চ্যানেলে আমরা কিন্তু শুধুমাত্র বায়োলজিটা পড়াবো। এবার এই বায়োলজি রিলেটেড যা যা হচ্ছে আমরা কিন্তু সব এখানেই পড়বো আমরা। ক্লিয়ার? তো এইবার এই বায়োলজির যে 11 অ্যান্ড 12 এর পার্টটা আছে সেই পার্টের মধ্যে আমরা অ্যানালাইজ করে দেখেছি যে সেটা কেবলমাত্র 12 এর পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। কোথা থেকে? 12 এর পার্ট থেকে বেশি কোশ্চেন আসে। সেই জন্য কিন্তু আমরা এই 12 এর পার্টটা ফার্স্ট শুরু করেছি। 12 এর পার্ট থেকে বেশি কোশ্চেন আসে বলে কিন্তু আমরা 12 এর পার্টটা ফার্স্ট শুরু করেছি। তো এইবার 12 এর পার্টের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে যে চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে একটা চ্যাপ্টার আছে আমাদের সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এই পার্টটা কিন্তু আমরা এখান থেকে করে থাকবো, বা আজকে আমরা এই পার্টটা টোটালটাই কমপ্লিট করতে পারবো না, যদিও আমরা মেনলি সপুষ্পক উদ্ভিদের যৌন জননের যে মেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার যেটাকে বলা হয় অ্যান্ডোসিয়াম সেটা কিন্তু কমপ্লিট করবো, এবং পরবর্তী ক্লাসে গাইনোসিয়াম। এইভাবে করে কিন্তু আমরা প্রত্যেকটা পার্ট কমপ্লিট করবো। চলো তাহলে আমরা শুরু করি আমাদের জেন পাসের প্রিপারেশনের ফার্স্ট চ্যাপ্টার সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। ফার্স্ট কথা হচ্ছে, এই সপুষ্পক উদ্ভিদের যৌন জনন যখন আমরা পড়বো, তাহলে কি বলেছে? ফার্স্ট বলা হচ্ছে যে ফ্লাওয়ার কি? ফ্লাওয়ারটা আমাদের আগে জানতে হবে যে সপুষ্পক উদ্ভিদ কাকে বলে? যে সমস্ত উদ্ভিদের ফুল হয়, যেদের বেসিক্যালি ফ্লাওয়ার হয় তাদেরকে বলা হয় সপুষ্পক উদ্ভিদ, ঠিক আছে? এবার এই ফ্লাওয়ারটা হচ্ছে উদ্ভিদের কি হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গান। এই ফ্লাওয়ারটা কি রিপ্রোডাক্টিভ রিপ্রোডাক্টিভ অর্গান কিন্তু ফ্লাওয়ার। তাহলে কি হচ্ছে? ফ্লাওয়ার হচ্ছে উদ্ভিদের রিপ্রোডাক্টিভ অর্গান। এই যে অর্গানের সাহায্যে একটা ফ্লাওয়ার কি করে রিপ্রোডাকশন করে থাকে, সরি, যে অর্গানের সাহায্যে একটা প্ল্যান্ট কি করে, প্ল্যান্ট রিপ্রোডাকশন করে থাকে। তাহলে ফ্লাওয়ার কি হচ্ছে? ফ্লাওয়ার হচ্ছে একটা গাছের রিপ্রোডাক্টিভ অর্গান, ঠিক আছে? আর তাদের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ অর্গান বেশিরভাগ আলোচনা করা হয়। তাহলে অ্যানজিওস্পার্ম বা গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই ফ্লাওয়ার কিন্তু খুব ইম্পর্টেন্ট। গুপ্তবীজী উদ্ভিদের ক্ষেত্রে এই ফ্লাওয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপরে যদি আমরা চলে যাই, সেকেন্ড পার্ট বলছে যে একটা ফ্লাওয়ার কোথায় হয় বা কিভাবে ফ্লাওয়ার ডেভেলপ করে। যদি আমরা একটা গাছের ক্ষেত্রে আলোচনা করি, তাহলে এই গাছের বডিতে বিভিন্ন ধরনের হরমোন সিক্রেশন হয়, ঠিক আছে? সেই হরমোন সিক্রেশনের জন্য সেভারাল রকমের হরমোন সিক্রেশন হয়। এবার এই হরমোন সিক্রেশনের রেজাল্ট হিসাবে কি হচ্ছে? আমাদের এই ফ্লাওয়ার ডেভেলপ হচ্ছে কি হচ্ছে? ডেভেলপ অফ দ্য ফ্লাওয়ার প্রাইমোডিয়াম। এবার তাহলে কি হচ্ছে? প্রাইমোডিয়াম ডেভেলপ করছে কোথা থেকে? এই বিভিন্ন হরমোনের জন্য কিন্তু গাছের ক্ষেত্রে এইরকম হচ্ছে। একটা গাছের যদি দেখি দু রকমের গ্রোথ হয়। একটা হচ্ছে ভেজিটেটিভ গ্রোথ, যেখানে গাছ তার শাখা প্রশাখা তৈরি করে। আর একটা হচ্ছে রিপ্রোডাক্টিভ গ্রোথ মানে গাছ তখন রিপ্রোডাকশন করার জন্য প্রস্তুত হয়, তখন তারা ফ্লাওয়ার ফ্রুট এগুলো ডেভেলপ করে থাকে, ঠিক আছে? তো এই যে রিপ্রোডাক্টিভ গ্রোথ, এই রিপ্রোডাক্টিভ গ্রোথের মাধ্যমে গাছ কি করে? তার বংশবিস্তার বাড়াতে, বংশবিস্তার করতে হেল্প করে বা ইউজ করে, ঠিক আছে? তো এইবার এই ফ্লাওয়ারগুলো হচ্ছে ফ্লোরাল বার্ড থেকে বা আমাদের পুষ্পমুকুল থেকে ডেভেলপ করে। তাহলে ফ্লাওয়ারগুলো কোথা থেকে ডেভেলপ হয়? ফ্লাওয়ারগুলো মেনলি ডেভেলপ হয় হচ্ছে পুষ্পমুকুল থেকে ফ্লাওয়ার ডেভেলপ হয়, ঠিক আছে? এবার এই পুষ্পমুকুল যে ব্রাঞ্চের মধ্যে বা যে ডালপালার মধ্যে সজ্জিত অবস্থায় থাকে তাকে বলা হয় ইনফ্লোরেসেন্স। পুষ্পমুকুল থেকেই কেবলমাত্র ফুল ডেভেলপ করে, নট পত্রমুকুল থেকে পাতা ডেভেলপ করে, পুষ্পমুকুল থেকে ফুল ডেভেলপ করে। ক্লিয়ার? তাহলে এইটা একটা ইনফ্লোরেসেন্স ছবি দেওয়া আছে, দেখো এখানে বিভিন্ন ধরনের ফুলগুলো বিভিন্নভাবে সাজানো আছে, ঠিক আছে? এটা একটা ইনফ্লোরেসেন্স মানে কি? যে ব্রাঞ্চের মধ্যে বা যে ডালের মধ্যে পুষ্পগুলো সাজানো থাকে তাকে বলা হয় পুষ্প বিন্যাস, ঠিক আছে? তাকে তাহলে এইটা হচ্ছে আমাদের ইনফ্লোরেসেন্স। ক্লিয়ার? চলো তারপরে দেখি,
এবার যদি একটা ফ্লাওয়ারের গঠন দেখি, একটা ফুলের গঠন দেখি, একটা ফুলের পার্ট থাকে, মেনলি পার্ট থাকে চারটা, একটা ফুলের পার্ট থাকে চারটা, পার্ট হচ্ছে মেন পার্ট হচ্ছে চারটা। কি কি? একটা হচ্ছে আমাদের সেপাল, একটা হচ্ছে সেপাল, 2 নম্বর হচ্ছে পেটাল, পেটাল, 3 নম্বর হচ্ছে অ্যান্ড্রোসিয়াম, আর 4 নম্বর হচ্ছে গাইনোসিয়াম। গাইনোসিয়াম, এই 4টা হচ্ছে একটা ফুলের পার্ট থাকে, ঠিক আছে? আমরা সবগুলো ড্রয়িং করে দেখাবো, অসুবিধা নেই, ঠিক আছে? এই 4টা পার্ট থাকে। আগে জেনে নিই এই সেপাল ও পেটাল কি করে গাছকে, গাছের বাইরের সবচেয়ে পার্ট এগুলো, মানে ফুলের সবচেয়ে বাইরের পার্ট এগুলো ফুলকে ঢেকে রাখতে সাহায্য করে। অ্যান্ড্রোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম মেইনলি হচ্ছে এটা একটা মেল পার্ট। অ্যান্ড্রোসিয়াম কি হচ্ছে? মেল পার্ট। আর যদি দেখি গাইনোসিয়াম, গাইনোসিয়াম হচ্ছে একটা ফিমেল পার্ট। তাহলে এই দুটোই হচ্ছে প্ল্যান্টের মেন রিপ্রোডাক্টিভ পার্ট কিন্তু, ঠিক আছে? একটা মেল, একটা ফিমেল। এই অ্যান্ড্রোসিয়ামের মধ্যে তোমরা মনে রাখো পরাগরেণু, পরাগরেণু তৈরি হয়, ঠিক আছে? বা পোলেন গ্রেন তৈরি হয়, পোলেন গ্রেন তৈরি হয়। আর এই গাইনোসিয়ামের মধ্যে কি তৈরি হচ্ছে? এগ ফর্মেশন হচ্ছে, গাইনোসিয়ামের মধ্যে এগ ফর্মেশন হচ্ছে। তাহলে যদি একটা ফ্লাওয়ারের ছবি আঁকি তাহলে আমরা দেখে নেব বিভিন্ন পার্টগুলো কি কি আছে। তাহলে এইটা আমি একটা ফার্স্ট গাইনোসিয়াম আঁকার চেষ্টা করছি। এটা হচ্ছে একটা গাইনোসিয়াম, এটা হচ্ছে তার থ্যালামাস, এটা ওভারি, আর এখানে এটা হচ্ছে গর্ভমুন্ডু। আচ্ছা, গাইনোসিয়াম যেটাকে বলা হয় গর্ভকেশর চক্র। তো এবার এই গাইনোসিয়ামের মধ্যে দেখো, এইটা গাইনোসিয়াম, তাহলে গাইনোসিয়ামের 3টা পার্ট, আমরা এগুলো আরো পরে ডিটেলস আলোচনা করব। তারপরে চলে আসি, এটা হচ্ছে আমাদের পুংকেশর চক্র, এটা আমাদের পুংকেশর চক্র, এটা পুংকেশর চক্র। এবং এখানে যদি আমরা দেখি তাহলে এইটা দেখবো আমরা দলমণ্ডল, এটা দলমণ্ডল, এটা হচ্ছে আমাদের দলমণ্ডল, যেটা পোকামাকড়কে আকৃষ্ট করতে সাহায্য করে, বিভিন্ন কালারিং হয়, তার মানে ক্রোমোপ্লাস্ট থাকে, ঠিক আছে? ক্লোরোপ্লাস্ট না, ক্রোমোপ্লাস্ট, ঠিক আছে? আর তার নিচের দিকে যদি একটা পার্ট দেখি, তার নিচের দিকে আমরা এখানে একটা পার্ট দেখতে পাবো, এটা হচ্ছে সেপাল বা বৃতি। তাহলে ফুলের 4টা পার্ট, 1 নম্বর হচ্ছে বৃতি, বৃতি যেটাকে বলা হয় সেপাল, তারপরে হচ্ছে নেক্সট পার্ট হচ্ছে দলমণ্ডল, যেটা কীটপতঙ্গ দ্বারা আকৃষ্ট করে, তার মানে এটা হচ্ছে দলমণ্ডল, এটা হচ্ছে পুংকেশর চক্র, পুংকেশর, আর এই পুরোটা হচ্ছে গর্ভকেশর চক্র, গর্ভকেশর চক্র, ইংরেজিতে বলা হয় সেপাল, পেটাল, এন্ডোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা, এবারে এই যে ফুলের যে আমরা মেন পার্ট বললাম, মেন পার্ট কি? ফুলের একটা মেন পার্ট হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, যেখান থেকে বেসিক্যালি কি তৈরি হচ্ছে? আমাদের পোলেন গ্রেন অ্যান্ড এগ ফর্মেশন করছে। ক্লিয়ার? এবার এই যে অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম এর বিভিন্ন পার্টগুলো আছে, দেখো গাইনোসিয়াম জেনারেলি আমরা বললাম ফিমেল পার্ট, গাইনোসিয়াম বললাম ফিমেল পার্ট, আর অ্যান্ড্রোসিয়াম বললাম মেল পার্ট, ঠিক আছে? এই দুটো, এই গাইনোসিয়াম ফিমেল পার্ট থেকে, গাইনোসিয়ামের ফিমেল পার্ট থেকে এফ ফর্মেশন হচ্ছে, এবং অ্যান্ড্রোসিয়ামের মেল পার্ট থেকে কি তৈরি হচ্ছে? আমাদের পোলেন গ্রেন। এই দুটো ফিউজ হওয়ার ফলে কি তৈরি হচ্ছে? ফিউজ হওয়ার ফলে জাইগোট তৈরি হচ্ছে, জাইগোট ফর্মেশন হচ্ছে, ঠিক আছে? এবার তাহলে কি হচ্ছে? ফ্লাওয়ারের দুটো পার্ট বললাম, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম। ক্লিয়ার এ অবধি? ওকে, দেন নেক্সট স্লাইড। এবার একটা আমাদের অ্যান্ড্রোসিয়ামের স্ট্রাকচার ড্রয়িং করব। অ্যান্ড্রোসিয়াম, দেখো এখানে একটা পয়েন্ট দেওয়া আছে অ্যান্ড্রোসিয়াম। এবার এই অ্যান্ড্রোসিয়াম কিরকম যদি আমরা দেখি, তাহলে দেখো এই অ্যান্ড্রোসিয়াম দেখতে গেলে এবারে নিচে একটা এরকম স্টিক লাইক স্ট্রাকচার থাকে, আর মাথার দিকে এরকম ব্যাগের মতন একটা স্ট্রাকচার থাকে, ঠিক আছে? ব্যাগের মতন একটা স্ট্রাকচার থাকে। তাহলে এই পুরোটা মিলে হচ্ছে অ্যান্ড্রোসিয়াম। তাহলে এর দুটো পার্ট, একটা হচ্ছে পুং দণ্ড, পুং দণ্ড যেটাকে বলা হয় ফিলামেন্ট, আর একটা হচ্ছে অ্যান্থার, অ্যান্থার যেটাকে বলা হচ্ছে পরাগ, পরাগধানী, পরাগধানী। তাহলে দুটো পার্ট নিয়ে ধরেছে অ্যান্ড্রোসিয়াম, দুটো পার্ট নিয়ে ধরেছে, একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী, ঠিক আছে? এবার এই পরাগধানীর মধ্যেই কিন্তু মেনলি কি হচ্ছে? পরাগরেণু তৈরি হয়, পরাগরেণু তৈরি হয়, পরাগ রেণু তৈরি হয়, পরাগধানীর মধ্যে পরাগরেণু তৈরি হয়। পরাগরেণু হচ্ছে এন হ্যাপ্লয়েড,
আর পরাগধানী কিন্তু ডিপ্লয়েড। পরাগধানী হচ্ছে ডিপ্লয়েড। পরাগধানীর মধ্যে এমন কিছু সেল আছে যেখান থেকে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড ফর্মেশন করে। ক্লিয়ার? তারপরে চলে যাই আমরা। ওকে, এবার চলে আসি আমরা অ্যান্ডোসিয়ামের ডিটেলস। যদি দেখি অ্যান্ডোসিয়াম কিন্তু একটা মেল পার্ট, আমরা এর আগেও বললাম অ্যান্ডোসিয়াম একটা ফ্লাওয়ারের হচ্ছে মেল পার্ট, ঠিক আছে। এইবার এই অ্যান্ডোসিয়াম দুটো পার্ট নিয়ে তৈরি হয় বা দুটো এর পার্ট থাকে। একটা হচ্ছে দেখো, ইট ইজ কনসিস্ট অফ দ্য রোল অফ স্ট্যামেন, দেয়ার নাম্বার অফ লেন্থ অ্যান্ড ভেরিয়েবল। তাহলে কি হচ্ছে, এই পুরো সিস্টেমটাকে স্ট্যামেন বলা হচ্ছে। ইট ইজ কনসিস্ট অফ দ্য রোল অফ এই অ্যান্ড্রোসিয়ামের বিভিন্ন নাম্বার হয়, বিভিন্ন সাইজ হয়, বিভিন্ন স্ট্রাকচার হয়। তাহলে অ্যান্ড্রোসিয়ামও ডিফারেন্স টাইপের হয়। কোনো অ্যান্ড্রোসিয়াম বড়, কোনো অ্যান্ড্রোসিয়াম ছোট, ঠিক আছে। কোনো অ্যান্ড্রোসিয়ামে পরাগধানী এইরকম লম্বা টাইপের হয়, কোনো পরাগধানী এইরকম বাঁকা টাইপের হয়, ঠিক আছে। তাহলে অ্যান্ড্রোসিয়ামের উপরে যদি আমরা দেখি, তাহলে ইট ইজ দ্য মেল পার্ট বা মেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ ফ্লাওয়ার। ইট ইজ কনসিস্ট অফ রোল অফ স্ট্যামেন। তাহলে স্ট্যামেন নিয়ে ফর্মেশন হচ্ছে দিয়ার নাম্বার অ্যান্ড লেন্থ অ্যান্ড ভেরিয়েবল অ্যান্ড ডিফারেন্ট স্পিসিস। তাহলে বিভিন্ন প্রজাতির ক্ষেত্রে এদের নাম্বার এবং সাইজ শেপ কিন্তু ভ্যারি করে। ক্লিয়ার? এবার এই যে দেখো এখানে একটা অ্যান্ড্রোসিয়ামের ছবি দেওয়া আছে, ঠিক আছে। এটাকে ডিটেলসে দেখানো হচ্ছে, নিচেরটা ফিলামেন্ট আর উপরেরটা অ্যান্থার। এবং অ্যান্থারের ভেতরে কি আছে আমরা কিন্তু পরবর্তী স্লাইডগুলোতে ডিসকাস করব। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। নেক্সট চলে আসি আমরা, এই অ্যান্ড্রোসিয়ামের আমরা দুটো পার্ট বললাম, একটা হচ্ছে ফিলামেন্ট বা পুংদণ্ড, আর একটা হচ্ছে অ্যান্থার বা পরাগধানী। তাহলে একটা হচ্ছে পুংদণ্ড আর একটা হচ্ছে পরাগধানী। এখানে আমি ছবিটা দেখালাম যে এটা হচ্ছে নিচের দিকে হচ্ছে ফিলামেন্ট, মানে এটা হচ্ছে আমাদের পুংদণ্ড, এই পুংদণ্ড লাঠির মতো। আর যেটার উপরে পরাগধানীটা কিন্তু থাকে একটা ব্যাগের মতো স্ট্রাকচার। ক্লিয়ার? একটা ব্যাগের মতো স্ট্রাকচার, পরাগধানী থাকে। তারপর যদি চলে যাই আমরা, এখন কি হচ্ছে এক এক করে পার্টগুলো দেখবো। পুংদণ্ডতে চলে যায়। পুংদণ্ড কি হচ্ছে, একটা লম্বা মতো জিনিস, লম্বা পাইপের মতো জিনিস, সিলিন্ড্রিকাল স্টক। তার মানে এটা একটা ফিলামেন্টাস সিলিন্ড্রিকাল স্টক। তাহলে এই যে দেখো এখানে একটা পুংদণ্ড দেওয়া আছে, এই লম্বালম্বি যেটা হচ্ছে পুংদণ্ড সেটা, ঠিক আছে। এটা একটা, তাহলে কি হচ্ছে, স্টক লাইক স্ট্রাকচার, মানে একটা লম্বা লাঠির মতো স্ট্রাকচার, যার মাথার দিকে কি থাকছে, অ্যান্থার থাকছে বা পরাগধানী থাকছে। ক্লিয়ার? এবার ইট ইজ প্রক্সিমাল এন্ড টু অ্যাটাচ টু দ্য থ্যালামাস। তাহলে এটা হচ্ছে প্রক্সিমাল এন্ড। আর যে দিকটাতে পরাগধানী লেগে থাকে সেদিকটা হচ্ছে ডিস্টাল এন্ড, ডিস্টাল এন্ড, ডিস্টাল এন্ড। তাহলে প্রক্সিমাল এন্ড কিসের সাথে যুক্ত থাকে, থ্যালামাসের সাথে, থ্যালামাসের সাথে কিংবা অনেক সময় দলমণ্ডলের সাথে যুক্ত থাকে। আর যেটা ডিস্টাল এন্ড সেখানে কি থাকে, সেখানে কিন্তু আমাদের থাকছে হচ্ছে অ্যান্থার লাগানো থাকছে, ঠিক আছে, অ্যান্থার লাগানো থাকছে। ক্লিয়ার? এ অবধি ক্লিয়ার? তাহলে প্রক্সিমাল এন্ড থ্যালামাস আর পেটালের সাথে যুক্ত থাকে, আর ডিস্টাল এন্ডস কিন্তু অ্যান্ডোসিয়ামের সাথে, সরি অ্যান্ডোসিয়াম বলছি, আমাদের অ্যান্থারের সাথে যুক্ত থাকে। নেক্সট পার্ট যদি চলে যায় আমাদের অ্যান্থার, নেক্সট পার্টের নাম অ্যান্থার। জেনারেলি আমরা এইটার নিয়ে আলোচনা করছি, অ্যান্থার। তাহলে কোথায় থাকছে, ফিলামেন্টেড ডিস্টাল এন্ডে থাকছে আমাদের অ্যান্থার। টার্মিনাল অ্যান্ড টিপিক্যালি বায়োলোবেড। এবার যদি এই অ্যান্থারটা আমরা দেখি, তাহলে এটা কিন্তু বায়োলোবেড, দুটো এরকম লোব দিয়ে যুক্ত থাকে, দুটো এরকম লোব থাকে, দুটো এরকম লোব থাকে, এবং মাঝে থেকে ফিলামেন্ট কিন্তু এইভাবে নেমে যায়, ঠিক আছে। তাহলে বায়োলোবেড ইজ লোব হ্যাড টু থিকা, ঠিক আছে। তাহলে যদি আমি এখান থেকে কেটে দিই, তাহলে আমি দেখবো, দেখো এইটা একটা লোব, এইটা একটা লোব, দুটো লোব এরকম ভাবে আছে, দুটো লোব। এবার এক একটা লোবের মধ্যে দুটো করে থিকা আছে, দেখো এই একটা থিকা, এই একটা থিকা, এই একটা থিকা, এই একটা থিকা। তাহলে কি বলছে, যে টোটাল দুটো লোব, বাইলোব থাকে, বাইলোব থাকে, এবং বাইলোবের মধ্যে এক একটা লোবের মধ্যে দুটো করে থিকা আছে, ঠিক আছে। তাহলে দেখো এখানে থিকার কথাটা বলা আছে, এই একটা থিকা, এই একটা থিকা, এই একটা থিকা, এই একটা থিকা, আর এই টোটালটা মিলে একটা লোব। তাহলে এরকম দুটো লোব আছে, আর এক একটা লোবে, ইচ লোবে হ্যাজ দুটো থিকা আছে, তার মানে টোটাল দুটো লোবে চারটা থিকা আছে। ক্লিয়ার? অফেন এ লঙ্গিটুডিনাল গ্রুপস রান লেন্থ ওয়াইজ এবং সেপারেটিং দ্য থিকা। এবং এই যে থিকাগুলোকে ভাগ করেছে, তার মানে এখানে একটা খাজের মতন আছে, যেটা এক একটা লোবের দুটো থিকাকে ভাগ করেছে। তার মানে দেখো এইটা একটা লোব, আর এইটা আর একটা লোব। তার মানে এই দিকেরটা একটা লোব ধরছি আমি, আর এই দিকেরটা আর একটা লোব ধরছি, দুটো লোব। আর এইটা একটা থিকা, এইটা একটা থিকা, এইটা একটা থিকা, এইটা একটা থিকা। দেখো দুটো থিকাকে ভাগ করেছে কি, এখানে দেখো একটা খাজের মতো অংশ আছে,
ঠিক আছে, এই খাঁজের কথাই বলা হচ্ছে যে লঙ্গিটুডিনাল লম্বালম্বি একটা খাঁজের মতন আছে, যেটা দুটো থিকাকে ভাগ করেছে। লোব তো আগে ভাগ হয়ে গেছে, তাহলে কি হচ্ছে, একটা অ্যান্ডোসিয়াম মানে অ্যান্থারের মধ্যে দুটো লোব থাকে, দুটো লোবের মধ্যে এক একটা থিকার মধ্যে দেখো দুটো লোব থাকে, এবং এই দুটো লোবের এক একটা লোবের মধ্যে দুটো করে থিকা থাকে। টোটাল তাহলে দুটো লোবের মধ্যে চারটা থিকা আছে। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা এইবার আরো ডিটেলসে চলে যাব। যদি আমরা একটা অ্যান্থারকে যদি আমরা ভাগ করি বা অ্যান্ড্রোসিয়ামকে যদি আরো ডিটেলসে আলোচনা করি, তাহলে আমরা এখানে কি পাবো? যদি আমরা ট্রান্সফার সেকশন করি, কোনো অ্যান্থারকে ট্রান্সফার সেকশন করি, তাহলে আমরা দেখো দ্য অ্যান্থার ইজ টেট্রাগোনাল স্ট্রাকচার। তার মানে দেখো আমি এই যে এখানে টোটাল আমি বললাম যে দুটো লোব থাকে, চারটা থিকা থাকে। দেখো চারটা থিকার কথা বলা আছে, একটা দুটো তিনটা চারটা। ঠিক আছে, এবার এই চারটা থিকার মধ্যে দেখো যদি আমরা সেকশন করছি, দেখো এক একটা থিকার মধ্যে দ্য অ্যান্থার ইজ টেট্রাগোনাল স্ট্রাকচার কনসিস্টিং অফ 4 মাইক্রোস্পোরাঞ্জিয়া লোকেটেড অ্যাট দ্য কর্নার অফ ইচ লোব। তাহলে এক একটা লোপের মধ্যে দেখো এক একটা কর্নারে এক একটা করে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে, তাহলে এগুলোর নাম হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া। তাহলে এক একটার মধ্যে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে, তাহলে টোটাল কয়টা মাইক্রোস্পোরাঞ্জিয়া? চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে, এক একটা লোবের মধ্যে দুটো করে, টু ইন ইচ লোব। ঠিক আছে, তাহলে এক একটা লোবের মধ্যে দুটো করে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে। ক্লিয়ার? তাহলে টোটাল চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকছে, এখানে ক্লিয়ার বলা আছে। নেক্সট চলে আসি, দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া ডেভেলপ পোলেন শেক। এই মাইক্রোস্পোরানগুলো স্পোরাঞ্জিয়াগুলো কিন্তু কি করছে? পোলেন শেক তৈরি করছে। পোলেন শেক মানে যেখানে পরাগ রেণুগুলো তৈরি হবে। তাহলে এক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া একটা করে পোলেন শেক তৈরি করছে, যেটা কি হচ্ছে পরাগ রেণু তৈরি করছে। দে এক্সটেন্ড লঙ্গিটিউডালি টু দ্য লেন্থ অফ দ্য, তাহলে কি হচ্ছে এখানে দেখো টোটাল তাহলে কয়টা পোলেন শেক তৈরি করছে? চারটা। কয়টা মাইক্রোস্পোরাঞ্জিয়া ছিল? চারটা। কয়, ক্লিয়ার? আচ্ছা, তাহলে দুটো লোব, দুটো লোবের মধ্যে চারটা থিকা, এবং চারটা থিকা দিয়ে চারটা কি হচ্ছে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে, এবং চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া ডেভেলপ করে চারটা পোলেন গ্রেনে। ক্লিয়ার এই অবধি? নেক্সট চলে আসি আমরা এবার স্ট্রাকচার অফ ফ্লাওয়ারের, যদি আমরা চলে আসি অ্যান্ডোসিয়ামের মাইক্রোস্পোরাঞ্জিয়া স্ট্রাকচার। মাইক্রোস্পোরাঞ্জিয়া স্ট্রাকচার যদি দেখি, তাহলে আমি বললাম এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া, এই একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া দুটো গেল, আর এখানে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া তিনটা, এইটা একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া চারটা। এইটা একটা পুরোটা লোব ছিল, এইটা একটা লোব ছিল, এইটা একটা লোব ছিল। তাহলে দুটো লোব, দুটো লোবের মধ্যে চারটা থিকা, চারটা থিকার মধ্যে চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া। ঠিক আছে, এইবার এই মাইক্রোস্পোরেঞ্জিয়া কি করছে? মাইক্রোস্পোরেঞ্জিয়া যদি দেখি, এই টিপিক্যাল মাইক্রোস্পোরেঞ্জিয়া সার্কুলার আউটলাইন, দেখো একটা সার্কুলার আউটলাইন করেছে, এবং এই মাইক্রোস্পোরেঞ্জিয়া চারটা লেয়ার দিয়ে তৈরি হয়, চারটা লেয়ার দিয়ে তৈরি হয়। তাহলে এখানে নিচে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া, তার মানে এইটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়া। এবার এই মাইক্রোস্পোরেঞ্জিয়াকে যদি আমরা দেখি, তাহলে এর গঠনটা যদি দেখি, ইন্টারনাল গঠনটা দেখি, তাহলে চারটা স্তর নিয়ে তৈরি হবে। একটা হচ্ছে এপিডার্মিস, একটা হচ্ছে এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার এবং ট্যাপেটাম। ঠিক আছে, তাহলে আমরা একটু ড্রয়িংটা করে নিই। দেখো এই হচ্ছে চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া, চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়া, চারটা মাইক্রোস্পোরাঞ্জিয়ার মধ্যে আমি বললাম দুটো থিকা থাকে। এইরকম ছিল গঠনটা। দেখো এই একটা লোব, এইদিকে একটা লোব, এই এক একটা লোবের মধ্যে দুটো করে থিকা থাকে, দুটো করে মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে। আমি যদি এই মাইক্রোস্পোরাঞ্জিয়াটা দেখি, তাহলে মাইক্রোস্পোরাঞ্জিয়ার এইরকম একটা গোল স্ট্রাকচার মাইক্রোস্পোরাঞ্জিয়ার। এবং এই গোলটাকে যদি দেখি, তাহলে গোলটার মধ্যে চারটা লেয়ার থাকে। সবচেয়ে বাইরের লেয়ার, আউটার লেয়ার, আউটার লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস। কি বলা হচ্ছে? এপিডার্মিস। দেখো এখানে খুব সুন্দর করে লেখা আছে, আউটার লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস, সবচেয়ে বাইরের লেয়ারটার নাম হচ্ছে এপিডার্মিস। ঠিক আছে, তাহলে বাইরের একটা লেয়ার দিয়ে দিই, তাহলে এটার নাম হচ্ছে এপিডার্মিস, এপিডার্মিস। এবং এপিডার্মিসের ভেতরের যদি দেখি, আমরা এপিডার্মিসের ভেতরে এটার নাম হচ্ছে এন্ডোথেসিয়াম। এটার নাম কি? এন্ডোথেসিয়াম, এন্ডোথেসিয়াম। এবং এই যে দেখো এখানে এন্ডোথেসিয়াম দেওয়া আছে, তাহলে সেকেন্ড লেয়ারটা বাইরে থেকে আমরা যাচ্ছি, কিন্তু বাইরের লেয়ারটা এপিডার্মিস। ঠিক আছে, তারপরে এন্ডোথেসিয়াম, তারপরে এন্ডোথেসিয়ামের পরের যে লেয়ারটা, এন্ডোথেসিয়ামের পরের যে লেয়ারটা, এই মিডিল, এটাকে বলা হয় মিডিল লেয়ার, মিডিল লেয়ার। এবং মিডিল লেয়ারের পরে ইম্পর্টেন্ট যে লেয়ারটা, সেটার নাম হচ্ছে ট্যাপেটাম। এটা খুব ইম্পর্টেন্ট, এই লেয়ারটা ট্যাপেটাম, এই লেয়ারটা ট্যাপেটাম, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে চারটা লেয়ার তৈরি হচ্ছে, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার অ্যান্ড ট্যাপেটাম।
এবার এই 4টা লেয়ারের মধ্যে দেখো আউটার 3টা লেয়ার, বাইরের 3টা লেয়ার কি তৈরি করছে? প্রোটেকশন করছে। প্রোটেকশন প্রোটেকশন করছে। তাহলে বাইরের 3টে লেয়ার প্রোটেকশন করছে। আর কি করছে? যখন পরাগধানীটা ভেঙে যায়, পরাগরেণু রিলিজ করে, ঠিক আছে? সেই পরাগধানীটাকে ভাঙতে সাহায্য করছে। তাহলে কি করছে? ডেহিসেন্স করতে সাহায্য করছে। ডেহিসেন্স অফ অ্যান্থার। তার মানে পরাগধানীটাকে ভাঙতে সাহায্য করছে, যাতে করে পরাগরেণুটা বের হয়ে আসতে পারে। ঠিক আছে? তারপরে আমরা চলে যাই, এবার আরেকটু ডিটেলসে যাব যে আমাদের প্রত্যেকটা লেয়ার কি কাজ করছে। তাহলে এবার আমরা 3টা আউটার লেয়ার পেয়ে গেছি, এপিডার্মিস, এন্ডোথেলিয়াম, মিডল লেয়ার। এগুলো কি করছে? প্রোটেকশনে হেল্প করছে। আর কি করছে? ডেহিসেন্স করছে, হেল্প করছে। নেক্সট চলে আসি আমরা ট্যাপেটাম। ট্যাপেটাম কোনটা? এই যে এই লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম, এই লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম। ঠিক আছে? আর এখানে যদি ছবিতে দেখো, এখানে ট্যাপেটাম যদিও ভালো করে বোঝা যাচ্ছে না, এই লেয়ারটার কথা বলা হচ্ছে ট্যাপেটাম, এই লেয়ারটার কথা বলা হচ্ছে ট্যাপেটাম। এই যে লাল কালারের যে এঁকে দিয়েছি, এই লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম, এই লেয়ারটা হচ্ছে ট্যাপেটাম। এবার ট্যাপেটাম হচ্ছে সবচেয়ে ইনার মোস্ট লেয়ার, সবচেয়ে বেশি ভেতরের দিকে। এই ট্যাপেটামই কিন্তু কি হচ্ছে? আমাদের পরাগরেণুগুলোকে ডেভেলপ করছে, পরাগরেণুকে পুষ্টি দিচ্ছে। ঠিক আছে? পরাগরেণুগুলোকে ডেভেলপ করছে। তাহলে কোন লেয়ার পরাগরেণুগুলোকে ডেভেলপ করে? ট্যাপেটাম লেয়ার, সবচেয়ে ভেতরের লেয়ার। সেলস অফ দ্য ট্যাপেটাম কন্টেন ডেন্স সাইটোপ্লাজম। এবার ট্যাপেটামের যদি এক একটা কোষ দেখি, তাহলে কোষের মধ্যে ডেন্স সাইটোপ্লাজম থাকে। কি থাকবে? ডেন্স, ঘন সাইটোপ্লাজম থাকবে। অ্যান্ড মোর দেন, অনেক সময় কি হচ্ছে? এক একটা ট্যাপেটামের মধ্যে দেখো জেনারেলি হ্যাভ মোর দেন ওয়ান নিউক্লিয়াস। তাহলে এক একটা ট্যাপেটামের সেলের মধ্যে মোর দেন ওয়ান নিউক্লিয়াস থাকতে পারে, দুটো নিউক্লিয়াসও থাকতে পারে কিন্তু। এ ইয়ং অ্যান্থার ইস মাইক্রোস্পোরাঞ্জিয়াম হ্যাজ এ স্পোরাঞ্জিয়াস টিস্যু। তাহলে স্পোরোজেনাস, এক একটা মাইক্রোস্পোরাঞ্জিয়ামের মধ্যে স্পোরোজেনাস টিস্যু থাকে। সেই টিস্যুটা আবার কিরকম? স্পোরোজেনাস টিস্যুটা কিরকম? দেখো ট্যাপেটামের ভেতরে এগুলো হচ্ছে স্পোরোজেনাস টিস্যু, যদি আমরা বলি এগুলো হচ্ছে এক একটা পোরোজেনাস টিস্যু। At center, it consists of the compactly arranged homogeneous diploid cells, sporangious cells। ঠিক আছে? তাহলে এই sporangious টিস্যুর মধ্যে, সরি পোরোজেনাস টিস্যুর মধ্যে পোরোজেনাস কি থাকে? সেল থাকে। তাহলে পোরোজেনাস টিস্যুর মধ্যে কি থাকে? টিস্যু তো কি সেল নিয়ে তৈরি হচ্ছে। এবং এগুলো কি, এই টিস্যুগুলো কি অ্যাকচুয়ালি আমরা তার পরের স্লাইডে জানবো। তাহলে আমরা কি কি পড়লাম? একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ার বাইরে টোটাল 4টা লেয়ার থাকে। এন্ড কি হচ্ছে? এপিডার্মিস, এন্ডোথেলিয়াম, মিডল লেয়ার অ্যান্ড ট্যাপেটাম। 3টা লেয়ার কি হচ্ছে? প্রোটেকশনে হেল্প করছে। ট্যাপেটাম দেখলাম কি হচ্ছে? ট্যাপেটাম হচ্ছে আমাদের পরাগরেণুকে নারিশমেন্ট করছে, মানে সেখানে পুষ্টি দিচ্ছে, এবং আর কি করছে? ডেভেলপ করছে, ডেভেলপ করতে সাহায্য করছে। এবং এই ট্যাপেটামের যদি প্রত্যেকটা সেল দেখি, তাহলে এক একটা সেল ডেন্স সাইটোপ্লাজম নিয়ে তৈরি হচ্ছে, এবং এক একটা কোষের মধ্যে একের বেশি নিউক্লিয়াস থাকতে পারে। ক্লিয়ার? আর এই ট্যাপেটামের ভিতরে যদি দেখি, স্পোরোজেনাস টিস্যু নিয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার? এবার চলে আসি, অ্যাজ দ্য অ্যান্থার ডেভেলপ ইজ পোরোজেনাস সেল। তাহলে কি হলো? পোরোজেনাস টিস্যুর মধ্যে পোরোজেনাস সেল থাকে, এবং পোরোজেনাস সেলটা দেখো কি হচ্ছে? মাইক্রোস্পোর ও পোলেন মাদার সেল। এই পোরোজেনাস সেলটা কি? মাইক্রোস্পোর মাদার সেল। ঠিক আছে? বা কি হচ্ছে? পোলেন গ্রেন মাদার সেলও বলা হয়। ঠিক আছে? মাইক্রোস্পোর মাদার সেল বা পোলেন মাদার সেল বা পিএমসিও বলা হয়, যেখান থেকে পরাগরেণু তৈরি হবে। একটা জিনিস মনে রাখবে, এই পোলেন মাদার সেলগুলো যদি দেখি, পোলেন মাদার সেলগুলো 2n হয়। পোলেন মাদার সেলগুলো কিন্তু 2n হয়। এটা জিনিস মনে রাখবে। তাহলে কি হচ্ছে? এই পোরোজেনাস টিস্যুগুলো কি নিয়ে তৈরি হচ্ছে? পোরোজেনাস সেল নিয়ে তৈরি হচ্ছে। পোরোজেনাস সেলগুলো কি নিয়ে তৈরি হচ্ছে? পোরোজেনাস সেলের মধ্যে হচ্ছে মাইক্রোস্পোর মাদার সেল। এই মাইক্রোস্পোর মাদার সেল মিওসিস ডিভিশন করে। মিওসিস ডিভিশন করে 2n থেকে কি তৈরি হয়? n তৈরি হয়। এবার এই 2n থেকে n তৈরি হয়ে গেলে পরে এটাকে পোলেন গ্রেন বলা হয়। এটাকেই পোলেন গ্রেন বলা হয়। ঠিক আছে? দেখো, the meiotic division to form microspore tetrad, microspore arranged in the cluster of the 4 cell। এবার আর আমরা জানি মিওসিস ডিভিশনের ক্ষেত্রে কয়টা সেল তৈরি হয়? কয়টা অপত্য কোষ তৈরি হয়? 4টা অপত্য কোষ তৈরি হয়। মাইটোটিক ডিভিশনের ফলে 2টো অপত্য কোষ তৈরি হয়। মিওটিক ডিভিশনকে আর হ্রাস বিভাজন বলা হয়। কেন? কারণ আমাদের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। ক্লিয়ার? তারপরে কি হচ্ছে? দ্য ফর্মেশন অফ মাইক্রোস্পোর ফ্রম পোলেন মাদার সেল। তাহলে কি হচ্ছে? পোলেন মাদার সেল থেকে মাইক্রোস্পোর, মাইক্রোস্পোর মানে কিন্তু এখানে পোলেন গ্রেন বোঝানো হচ্ছে, পোলেন গ্রেন বোঝানো হচ্ছে, বা পরাগরেণু বোঝানো হচ্ছে। মাইক্রোস্পোর হচ্ছে পরাগরেণু, মেগাস্পোর হচ্ছে ডিম্বাণু। মাইক্রোস্পোর পরাগরেণু, মেগাস্পোর ডিম্বাণু। মেগা কেন বলা হচ্ছে? মেগা হচ্ছে ডিম্বাণু সবসময় বড় হয়, আর মাইক্রোস্পোর মানে ছোট হয়। ঠিক আছে? সেই জন্য আমাদের শুক্রাণুগুলো কিন্তু ছোট ডিম্বাণুর চেয়ে আকারে, সেই জন্য আমাদের ওটা মাইক্রোস্পোর বলা যেতে পারে। ক্লিয়ার? তাহলে কি হচ্ছে? দ্য ফর্মেশন অফ মাইক্রোস্পোর। তাহলে এই যে মাইক্রোস্পোর
বা পোলেন গ্রেন মাদার সেল পিএমসি, পোলেন গ্রেন মাদার সেল থেকে পোলেন গ্রেন তৈরি হবে, পরাগ রেণু তৈরি হবে, পরাগ রেণু তৈরি হবে। এই যে পরাগ রেণু তৈরি হচ্ছে, পরাগ রেণুর মা কোষ থেকে পরাগ রেণু তৈরি হচ্ছে, এই পদ্ধতিকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। এই পদ্ধতিকে কি বলা হচ্ছে? মাইক্রোস্পোরোজেনেসিস। দেখো তাহলে পোলেন গ্রেন মাদার সেল কি ছিল? 2n, 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 2n থেকে মিওসিস হলো, মিওসিস হয়ে 4টা কোষ তৈরি করলো, সেই 4টা কোষকেই বলা হচ্ছে আমাদের পোলেন গ্রেন। কিন্তু তারা একসাথে থাকছে, যখন তারা সেপারেট হলো অ্যাকচুয়ালি তাদেরকে পোলেন গ্রেন বা মাইক্রোস্পোর বলবো, মাইক্রোস্পোর বলবো। এবার এই মাইক্রোস্পোরগুলো কিন্তু হ্যাপ্লয়েড হয়, মানে এন সংখ্যক ক্রোমোজোম থাকে। আর যে পদ্ধতিতে এই পোলেন মাদার সেল থেকে পরাগ রেণু তৈরি হলো সেই পদ্ধতিকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। ক্লিয়ার? তারপরে চলে যাই। এবার এই মাইক্রোস্পোরোজেনেসিসটা আমরা আরেকটু ডিটেলসে দেখে নেব। দেখো কি বললাম আমরা ফার্স্ট, অ্যাজ দ্য অ্যান্থার ম্যাচিওর, যখন অ্যান্থারটা পরাগধানীটা ম্যাচিওর হয়ে গেল অ্যান্ড ডিহাইড্রেট, আস্তে আস্তে কি হচ্ছে? ডিহাইড্রেট, জলগুলো বের হয়ে শুকিয়ে গেল, মাইক্রোস্পোর ডিসোসিয়েট ফ্রম ইচ আদার অ্যান্ড ডেভেলপ ইনটু পোলেন গ্রেন। তাহলে মাইক্রোস্পোর থেকে কি হচ্ছে? মাইক্রোস্পোর তৈরি হয়ে গেছে, বা সেখান থেকে কি হচ্ছে? পোলেন গ্রেন তৈরি হলো। ঠিক আছে? এবার ইস মাইক্রোস্পোরেঞ্জিয়াম কন্টেন্ট থাউজেন্ড অফ, তাহলে এক একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এই যে দেখো এইটা একটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, এবার এই মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে থাউজেন্ড অফ পোলেন গ্রেন থাকে, প্রচুর পোলেন গ্রেন থাকে। কিন্তু যখন এই পরাগধানীটা ফেটে যায়, ডিহেজ হয়ে যায়, তখন এই পরাগ রেণুগুলো কিন্তু বের হয়ে আসে। তাহলে ইস মাইক্রোস্পোরেঞ্জিয়াম কন্টেন্ট থাউজেন্ড অফ পোলেন গ্রেন, দি আর রিলিজ টু ডেইজ অ্যান্থার। ঠিক আছে? যখন অ্যান্থারগুলো ফেটে যায় তখন পরাগ রেণুগুলো বের হয়ে আসে, থাউজেন্ড, হাজার হাজার পরাগ রেণু থাকে একটা মাইক্রোস্পোরেঞ্জিয়ামের মধ্যে। ক্লিয়ার? তারপরে চলে আসি, যদি আমরা দেখি স্টেজ অফ মাইক্রোস্পোর ম্যাচিউর, কিভাবে ম্যাচিউর হয়। তাহলে দেখো ফার্স্ট এইটা একটা মাইক্রোস্পোর ছিল, ঠিক আছে? তা এর মধ্যে একটা নিউক্লিয়াস ছিল, এগুলোতে সাইটোপ্লাজম ছিল, দিয়ে আস্তে আস্তে মাইক্রোস্পোরের নিউক্লিয়াসটাও সাইজে বড় হচ্ছে আর দুটো ভ্যাকুল ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? এবার সেখান থেকে আস্তে আস্তে দুটো কি তৈরি হলো? দুটো তৈরি হলো আমাদের নিউক্লিয়াস, একটা ভেজিটেটিভ নিউক্লিয়াস, একটা জার্মিনেটিভ নিউক্লিয়াস। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার ছিল। তারপর চলে আসি, এবার আমরা চলে আসবো পোলেন গ্রেনের স্ট্রাকচার, মেল গ্যামেটোফাইট যেটাকে বলা হচ্ছে পরাগ রেণু তৈরি হলো, এর স্ট্রাকচারটা কিরকম। এইটা জেনারেলি স্ফেরিক্যাল হয়, এর সাইজ যদি দেখি 25 থেকে 50 মাইক্রোমিটার হয়। ঠিক আছে? মাইক্রোমিটার হয় মানে খুবই ছোট হয়। সাইটোপ্লাজম ইজ সারাউন্ডেড বাই দ্য প্লাজমা মেমব্রেন। তাহলে কি হচ্ছে? একটা, এটা যদি একটা আমাদের পরাগ রেণু হয়, এর মধ্যে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম থাকছে, সাইটোপ্লাজমটা কি দিয়ে? প্লাজমা মেমব্রেন দিয়ে একটা পর্দা দিয়ে আবৃত থাকছে। তাহলে ফার্স্টে নিউক্লিয়াস, এটা একটা নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের বাইরে আমাদের কি হচ্ছে? প্লাজমা পর্দা বা কোষ পর্দা নিয়ে গঠিত হচ্ছে। দ্য পোলেন গ্রেন হ্যাজ দুটো লেয়ার, একটা পরাগ রেণুর দুটো লেয়ার থাকে, সবচেয়ে ভেতরের লেয়ারটা ইনটাইন এবং বাইরের লেয়ারটা এক্সাইন, এক্সাইন, আর ভেতরের লেয়ারটা ইনটাইন। এক্স মানে বাইরে, মানে এক্সিট মানে বাইরে, আর ইনটাইন মানে ইন মানে ভেতরে। তাহলে বাইরের লেয়ারটা ইনটাইন আর ভেতরের লেয়ারটা, সরি, বাইরের লেয়ারটা এক্সাইন এবং ভেতরের লেয়ারটা ইনটাইন। ক্লিয়ার? দেখো এখানে এক্সাইন বলা হচ্ছে, এই যে রেড কালারের যে অংশটুকু এটা হচ্ছে এক্সাইন, এবং রেড কালারের ভেতরে যে এই যে পার্টটুকু এটাকে বলা হচ্ছে ইনটাইন, এটাকে বলা হচ্ছে ইনটাইন। ক্লিয়ার? তাহলে এই দুটো লেয়ার নিয়ে তৈরি হচ্ছে। তারপরে চলে আসে, আমরা যদি দেখি আরেকটু এক্সাইন নিয়ে আমরা পড়বো। এক্সাইনটা কি নিয়ে তৈরি হচ্ছে? এক্সাইনটা কিন্তু খুব হার্ড, হার্ড আউটার লেয়ার। আমরা আগেও বলেছি এক্সাইনটা বাইরের দিকে থাকছে, হার্ড আউটার লেয়ার। তাহলে এই হার্ড আউটার লেয়ারটা কেন তৈরি করছে? অ্যাকচুয়ালি এই হার্ড আউটার লেয়ারটা যদি দেখি, এটা রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটার নিয়ে থাকছে। তার মানে এই আউটার লেয়ারটাকে সহজে নষ্ট করা যাচ্ছে না। ঠিক আছে? আউটার লেয়ারটা কিসে নষ্ট করা যাচ্ছে না? হাই টেম্পারেচারে নষ্ট করা যাচ্ছে না, স্ট্রং অ্যাসিডেও নষ্ট করা যাচ্ছে না, অ্যালকালাইন, এনজাইম, কোনো কিছুতেই এই নষ্ট করা যাচ্ছে না। কারণ এই আউটার লেয়ারের মধ্যে থাকছে স্পোরোপোলিন। খুব ইম্পর্টেন্ট লাইনটা, স্পোরোপোলিন, এই আউটার লেয়ারের মধ্যে থাকছে স্পোরোপোলিন। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট লাইনটা। তাহলে এক্সাইন লেয়ারে থাকছে স্পোরোপোলিন। ঠিক আছে? এক্সাইন লেয়ারে থাকছে স্পোরোপোলিন। ঠিক আছে? হার্ড আউটার লেয়ার স্পোরোপোলিনটাকে সহজে কোনো অ্যাসিড, কোনো অ্যালকালাইন, কোনো টেম্পারেচার, হাই টেম্পারেচার এটাকে ব্রেকডাউন করতে পারে না। সেই জন্য পরাগ রেণুগুলো সহজে নষ্ট হয় না। তারপরে বলেছে, তারপরে যে লাইনটা বলেছে এক্সাইন হ্যাজ অ্যাপারচার, তাহলে এক্সাইনের মধ্যে তাহলে কি কোনোভাবেই পরাগ রেণুগুলো ব্রেকডাউন হয় না? না, হয়। অ্যাকচুয়ালি এই এক্সাইনের মধ্যে
এক্সাইনের মধ্যে কোনো জায়গায় অ্যাপারচার ছোট ছোট পোর থাকে, ছিদ্র থাকে, যেগুলোকে বলা হয় জাম পোর। এই জায়গাটা নোটিস করলে দেখো, এই জায়গাটা একটু কাটা আছে, এই জায়গাটা একটু কাটা আছে, এই জায়গাটা একটু কাটা আছে, যেগুলোকে বলা হয় জাম পোর। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু স্পোরোপোলিন থাকে না। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে কোথায় স্পোরোপোলিন থাকে না। যেখানে জাম স্পোর থাকে সেখানে স্পোরোপোলিন থাকে না। স্পোরোপোলিন থাকার জন্য পরাগরেণু সবচেয়ে বেশি রেজিস্ট্যান্ট হয়। ক্লিয়ার? চলে আসি, পোলেন গ্রেন আর প্রিজার্ভ ফসিলস ডিউ টু দ্য প্রেজেন্স অফ পোরোপোলিন। তাহলে সে পোরোপোলিন থাকার জন্য কিন্তু আমি পোলেন গ্রেনগুলোকে প্রিজার্ভ করে রাখতে পারবো। ঠিক আছে, আর এই এক্সাইনে বিভিন্ন ধরনের প্যাটার্ন থাকতে পারে। এখানে তোমরা ছবিগুলো দেখো, এক একটা এক্সাইনের মধ্যে মানে বিভিন্ন এক্সাইনগুলো বিভিন্ন প্যাটার্নের হয়, সেই জন্য পরাগরেণুগুলো বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। ক্লিয়ার? তারপরে চলে আসি, পোলেন গ্রেনের ইনটাইন পড়বো। ইনটাইন হচ্ছে ভেতরের লেয়ারটা। এইটা কি হচ্ছে, ইনটাইনটা হচ্ছে সেলুলোজ এবং কি নিয়ে তৈরি হচ্ছে, পেকটিন নিয়ে তৈরি হচ্ছে। তাহলে ইনটাইনটা কি নিয়ে তৈরি হচ্ছে, ইনটাইন হচ্ছে সেলুলোজ এবং পেকটিন, আর এক্সাইন হচ্ছে স্পোরোপোলিন নিয়ে তৈরি হয়েছে। ক্লিয়ার? তারপরে চলে আসি আমরা নেক্সট, পোলেন গ্রেন মেল গ্যামেটোফাইট। এবার এই পোলেন গ্রেনের স্ট্রাকচার পড়বো আমরা। পোলেন গ্রেনের মধ্যে যদি একটা পোলেন গ্রেন দেখি, এর মধ্যে পোলেন গ্রেন কন্টেন্ট টু সেল। একটা পোলেন গ্রেনের মধ্যে দু রকমের সেল থাকে, একটা পরাগরেণুর মধ্যে দু ধরনের সেল থাকে। একটা হচ্ছে ভেজিটেটিভ সেল আর একটা হচ্ছে জার্মিনেটিং সেল। ভেজিটেটিভ সেল এখানেও তোমরা যদি দেখো, তাহলে এইটা হচ্ছে নিচেরটা হচ্ছে ছোট্ট জার্মিনেটিং সেল, আর উপরেরটা হচ্ছে ভেজিটেটিভ সেল, এবং দুটোর মধ্যে একটা করে কিন্তু নিউক্লিয়াস থাকে। তাহলে যদি বিগারটা দেখি, তাহলে বিগারটা কিন্তু, তাহলে পরাগরেণুর মধ্যে দুটো সেল থাকে, একটা হচ্ছে ভেজিটেটিভ সেল আর একটা হচ্ছে জার্মিনেটিং সেল। সবচেয়ে বড় কোনটা, বিগারটা হচ্ছে আমাদের ভেজিটেটিভ সেল। ঠিক আছে, অ্যাবান্ডান এই ভেজিটেটিভ সেলের মধ্যে কি থাকে, এর মধ্যে ফুড থাকে, ফুড রিজার্ভ করা থাকে, ফুড থাকে। ঠিক আছে, এটা কিন্তু ইররেগুলার শেপেড হয়। এবং আর নিচেরটা হচ্ছে জার্মিনেটিং সেল, এটাই কিন্তু স্মল ফ্লোট ইন দ্য সাইটোপ্লাজম, এটা কিন্তু সাইটোপ্লাজমের মধ্যে ভাসতে থাকে। ঠিক আছে, এটার মধ্যেও একটা নিউক্লিয়াস থাকে, এটাই কিন্তু আমাদের মেন জার্মিনেশন করতে হেল্প করে। ঠিক আছে, তারপরের পার্টে চলে যাই আমরা। এবার আমরা পোলেন গ্রেনের মেল গ্যামেটোফাইটের আরেকটু ডিটেলসে যাই। ওভার 60% অফ অ্যাঞ্জিওস্পার্ম শেড দেয়ার পোলেন গ্রেন টু সেল স্টেজ। তাহলে বেশিরভাগ 60% অ্যাঞ্জিওস্পার্ম, ঠিক আছে, দুটো স্টেজ চলাকালীন বা দুটো সেল থাকাকালীন কিন্তু ওরা কিন্তু বাইরে বেরোচ্ছে, ডিহেজ হয়ে যাচ্ছে। কিন্তু ইন আদার্স জার্মিনেটিং সেল ডিভাইডেড মাইটোরিয়ালি, অনেক ক্ষেত্রে কি হচ্ছে, এই জার্মিনেটিং সেল আবার দুটো ভাগে ভাগ করে যাচ্ছে। তাহলে কোথায় হচ্ছে, একটা ভেজিটেটিভ সেল আর দুটো জার্মিনেটিং সেল হচ্ছে, তাহলে তিনটা সেল স্টেজে কিন্তু অনেকে রিলিজ হয়। ঠিক আছে, তিনটা সেল স্টেজেও কিন্তু পরাগধানী থেকে পরাগরেণুগুলো বেরোয় আসে। ক্লিয়ার? তাহলে পরাগরেণুগুলো দুটো দুটো কন্ডিশনে বেরোতে পারে, যখন তার ভিতরে দুটো সেল থাকে তখন বেরোতে পারে, আবার কখনো কখনো তার ভিতরে তিনটা সেল থাকলে পরেও বেরোতে পারে। কোনটা বেশি বের হয়, 60% বের হয় যখন পরাগরেণুর মধ্যে দুটো সেল থাকে, একটা ভেজিটেটিভ একটা জার্মিনেটিং। আর বাদবাকি 40%-এর ক্ষেত্রে একটা ভেজিটেটিভ আর দুটো জার্মিনেটিং স্টেজে বেরোয় আসে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের ব্যাপার। তারপরের স্লাইডে চলে যায়, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। ঠিক আছে, মেল গ্যামেটোফাইট, দ্য সেট পোলেন গ্রেন হ্যাভ টু ল্যান্ড অন দ্য স্টিগমা বিফোর। এইবার কি হচ্ছে, যখন এই পরাগরেণু দুটো স্টেজেই আসুক বা তিনটে স্টেজে আসুক, কি করছে, আমাদের পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের ওপর স্থাপন হচ্ছে। ঠিক আছে, গর্ভমুণ্ডের উপর স্থাপন হচ্ছে। দ্য ভেরিয়েবিলিটি পিরিয়ড অফ পোলেন গ্রেন ইজ ভেরিয়েবল। তাহলে এক এক রকমের পরাগরেণুর বেঁচে থাকার পিরিয়ডটা বা ডিপেন্ড করছে, মানে কতক্ষণ বেঁচে থাকবে, কত ভালোভাবে বেঁচে থাকবে, সেটা ডিপেন্ড করছে ওই জায়গাকার টেম্পারেচার আর ওই জায়গাকার হিউমিডিটির উপর। তাহলে পরাগরেণু গর্ভমুণ্ডের উপর স্থাপিত হওয়ার পরে কতটা ভায়াবল থাকবে, কতটা কত টাইম ধরে বেঁচে থাকবে, কত টাইম ধরে ওরা অ্যাক্টিভ থাকবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে তার টেম্পারেচার এবং তার হিউমিডিটির উপর। ভেরিয়েবল ভায়াবিলিটি অফ পোলেন গ্রেন অফ সাম কেরলস, যেমন রাইস। তাহলে কি হচ্ছে, কেরলস কাদের বলা হচ্ছে, রাইস এবং হুইটদের বলা হচ্ছে কেরলস। তাহলে মনে রাখবে যে রাইস এবং হুইটদের বলা হচ্ছে কেরলস, এদের বীজগুলোকে বলা হচ্ছে কেরলস। 30 মিনিট থাকে। তাহলে ধান এবং গমদের পোলেন গ্রেন বা পরাগরেণুগুলো গর্ভমুণ্ডের মধ্যে পড়ার পরে 30 মিনিট থাকে। এবং আদার্স যেগুলো লেগুমিনেসি প্ল্যান্ট মানে সিম গোত্রীয় উদ্ভিদ, এদের ক্ষেত্রে কিন্তু 1 মাসও থাকতে পারে। তাহলে কি রোজেসি, সোলানেসি, এদের ক্ষেত্রে 1 মাসও পরাগরেণুগুলো কিন্তু ভালো থাকতে পারে। কেন? কারণ স্পোরোপোলিন থাকছে বলে। ঠিক আছে, তাহলে ধান গমের ক্ষেত্রে, স্কেলদের ক্ষেত্রে 30 মিনিট থাকে, সোলানেসি, তারপর হচ্ছে রোজিয়েসি এবং লেগুমিনেসি প্ল্যান্টের ক্ষেত্রে কিন্তু 1 মাসও থাকতে পারে। ক্লিয়ার? তারপরে চলে যায় আমাদের, এইবার
ইকোনমিক ইম্পর্টেন্স অফ পোলেন গ্রেন। ইকোনমিক ইম্পর্টেন্স অফ পোলেন গ্রেনে কি আছে, আমাদের পরাগরেণুগুলো কি কোনো কাজে লাগে ইকোনমিক্যালি? ইয়েস, কাজে লাগে। এই পরাগরেণুর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, পরাগরেণুর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকে, ঠিক আছে। এইগুলো ইউজ হয় ফুড সাপ্লিমেন্ট হিসাবে, ফুড সাপ্লিমেন্ট মানে খাবার পরিপূরক হিসাবে কাজ করে, ঠিক আছে। কি কি হিসাবে কাজ করা যেতে পারে, এই পোলেন ট্যাবলেট হিসাবে এগুলোকে বানানো যেতে পারে, সিরাপে বানানো যেতে পারে, পারফিউমে বানানো যেতে পারে, ঠিক আছে। এগুলোতে করা যেতে পারে। দেখুন, সিরাপ ইনক্রিজ পারফরমেন্স অফ অ্যাথলেটস এবং রেস হর্স। তার মানে এই পরাগরেণু দিয়ে কিছু ট্যাবলেট বানানো হয় এবং কিছু সিরাপও বানানো হচ্ছে। যে সিরাপগুলো কি হচ্ছে, অ্যাথলেট যারা দৌড়ঝাঁপ করছে বা যারা খেলছে তাদেরকে খাওয়ানো হয়। কেন? আর কাদের খাওয়ানো হচ্ছে, আর ঘোড়াদের যারা রেস করছে তাদের কি হচ্ছে, তাদের শক্তি বাড়ছে, পারফরমেন্স বেটার করছে এই পরাগরেণুগুলো খাওয়ানোর ফলে, ঠিক আছে, পোলেন গ্রেনগুলো খাওয়ানোর পরে। এই পরাগরেণুগুলোকে লিকুইড নাইট্রোজেনে স্টোর করা হচ্ছে, কত -196°C স্টোর করা হচ্ছে। কিন্তু এবার কি হচ্ছে, দে আর ইউজ অ্যান এ পোলেন ব্যাংক। তাহলে কি হচ্ছে, এই পরাগরেণুগুলোকে যেখানে জড়ো করা হয় সেখানে সেই জায়গাটাকে বলা হয় পোলেন ব্যাংক। এবার যখন কখনো দরকার পড়ছে পরাগরেণু, সেখান থেকে কিন্তু নতুন করে ব্রিডিং করানো হচ্ছে। ক্লিয়ার? পোলেন গ্রেন অফ সাম প্ল্যান্ট যেমন পার্থেনিয়াম এবং ক্যারোট গাছ। পার্থেনিয়াম গাছ তো জানোই, যেটাকে কংগ্রেস গাছ বলা হয়, যেটা আমাদের নেটিভ প্ল্যান্ট না, আমাদের ভারতের প্ল্যান্ট না, বাইরে থেকে এসছে। এবং কংগ্রেস গ্যাস আর অ্যালার্জিক, তাহলে এদের পরাগরেণুগুলো কিন্তু যেমন পার্থেনিয়াম যদি তোমার নাক দিয়ে ঢোকে, সেটা কিন্তু অ্যালার্জিক প্লাস ক্যান্সারের জন্য দায়ী হতে পারে, ঠিক আছে, কার্সিনোজেন বলা হয়। ফর সাম পিপল ইটস লেন্থ দ্য ক্রোনিক রেসপিরেটরি ডিসঅর্ডার। ক্রোনিক রেসপিরেটরি মানে শ্বাস অঙ্গের মধ্যে কোনো প্রবলেম হচ্ছে, যেমন আস্থমা, ব্রঙ্কাইটিস, এগুলোতে প্রবলেম হচ্ছে। তাহলে পরাগরেণু কি কি কাজে লাগছে? এক নম্বর কথা, পরাগরেণুর মধ্যে প্রচুর পরিমাণে কি হচ্ছে, আমাদের পরাগরেণুর মধ্যে প্রচুর পরিমাণে নিউট্রিশন থাকছে, যাতে করে কি হচ্ছে, এই পরাগরেণুটা ট্যাবলেট এবং সিরাপ হিসাবে ইউজ করছে। কাদের ক্ষেত্রে কারা ইউজ করছে? অ্যাথলেটিক এবং যে ঘোড়াগুলো রেসে কাজে লাগানো হচ্ছে। আর কি করছে, এই পরাগরেণুগুলোকে লিকুইড নাইট্রোজেনের মধ্যে রেখে দেওয়া হচ্ছে প্রিজার্ভ করে, সেই জায়গাটাকে বলা হচ্ছে পোলেন ব্যাংক, ঠিক আছে, পোলেন ব্যাংক। এবং সেখান থেকে এই পরাগরেণুগুলোকে নিয়ে পরবর্তীকালে ব্রিডিং করানো হচ্ছে। আর কি করা হচ্ছে, কিছু কিছু গাছের ক্ষেত্রে পরাগরেণু কি হচ্ছে, অ্যালার্জিটিক হিসাবে কাজ করছে, যেমন পার্থেনিয়াম, তারপর হচ্ছে ক্যারোট গ্রাস। এগুলো কিন্তু আমাদের ক্রনিক ডিজিজ তৈরি করছে, মানে শ্বাসঙ্গের কোনো প্রবলেম করছে, কিরকম আস্থমা, তারপর হচ্ছে ব্রঙ্কাইটিস, এক্সেট্রা এক্সেট্রা। ক্লিয়ার? তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা টোটালটা সেক্সুয়াল রিপ্রোডাকশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টের কি হচ্ছে অ্যান্থার নিয়ে আলোচনা করলাম, মেল রিপ্রোডাক্টিভ পার্ট নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট নিয়ে আলোচনা করব। চলো, আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ক্লাসে।